3, 2, 1. Start, please. আসসালামু আলাইকুম। আগামী 12ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার বিএনআরসি যে ভার্চুয়াল ভোটার সংলাপ সিরিজ শুরু করেছে, তার দ্বিতীয় পর্বে আমি মাহমুদা হাবিবা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভোটার প্রার্থী সংলাপের যে সিরিজ আমরা চালু করেছি, আমরা আশা করছি এটা আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনাদের প্রার্থীর প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের প্রতি, সেই প্রশ্নগুলো আপনারা রাখতে পারবেন। পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডকে কেন্দ্র করে আমরা এই সিরিজটা শুরু করেছি এবং আজকে দ্বিতীয় পর্বে আমরা কভার করতে যাচ্ছি 44, 45 এবং 46 নম্বর ওয়ার্ড। এখানে এই ওয়ার্ডের বেশ কিছু সম্মানিত ভোটার আমাদের সামনে আছেন এবং তাদের প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য আছেন আমাদের তরুণ ডাইনামিক নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন ভাই। আমি জাহাঙ্গীর হোসেন ভাইকে অনুরোধ করছি আপনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি ঢাকা 18 আসনের সর্বস্তরের নেতাকর্মী এবং আমাদের সাধারণ ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে উত্তরখানের 44, 45 এবং 46 নম্বর ওয়ার্ডের আমাদের সম্মানিত ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন আগামী 12 নভেম্বর উপনির্বাচন। সেই উপনির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে প্রার্থী হিসাবে, দানের শীষের প্রার্থী হিসাবে এখানে আপনাদের কাছে পাঠিয়েছে আপনাদের জনকল্যাণের জন্য কাজ করার জন্য। আগামীতে যদি আপনারা ইনশাআল্লাহ আমাকে নির্বাচিত করেন, তো আমি সেই উপলক্ষে আপনাদের সাথে কথা বলছি। আমি শুধু একটি কথাই বলবো, শুরু করবো এইভাবেই যে আমাদের দেশনেত্রী বেগম, আমাদের নেতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের সশরীরে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, পরবর্তী রাষ্ট্রপতি হয়েছেন। এই দেশের উন্নয়ন বলতে যা একটা তলাবিহীন দেশকে, তলাবিহীন জুড়িকে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ে তুলেছেন এবং তারই ধারাবাহিকতায় দেশটির বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী দেশে উন্নয়ন করেছেন এবং পরবর্তীতে আমাদের তারেক রহমান দেশে হাল ধরেছেন। দীর্ঘদিন আমাদের বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে না। সেই কারণে আমাদের দেশটিতে বেগম খালেদা যে আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের আমি একজন কর্মী হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি যে এই আন্দোলন যতদিন আমাদের সফল না হবে, অর্থাৎ মানুষের ভোটাধিকার যতদিন ফেরত না পাবে, গণতন্ত্র ততদিন ফেরত না পাবে এবং দেশের বর্তমান যে অবস্থা, জেল, জুলুম, হত্যা, নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, গুম, খুন এবং দুর্নীতি, সমস্ত কিছু যতদিন দূর না হবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই আন্দোলন এবং সংগ্রাম চলবে। যেহেতু সামনে 12 নভেম্বর উপনির্বাচন, আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা সকলে আপনাদের যে ভোটাধিকার হারিয়ে গিয়েছে, যে ভোটাধিকার সরকার হরণ করেছে, নির্যাতন কমিশন হরণ করেছে, 30 তারিখের ভোট 29 তারিখে হয়েছে, সেই জায়গা থেকে যদি আপনারা প্রতিবাদী না হন, আপনারা যদি আমাদের সাথে প্রতিবাদ না করেন, তাহলে আমরা কখনো ভোটাধিকার ফেরত পাবো কিনা সেটা আমি জানি না। তবে আমি বিশ্বাস করি আপনারা আপনাদের নিজেদের ভোটাধিকার সম্বন্ধে সচেতন আছেন। আগামী 12 তারিখে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দনীয় মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ করে দিবেন। আপাতত আমি এই কথাগুলো বলছি এবং আপনাদের 4টি ওয়ার্ড 44, 45, 46 আপনাদের সাথে কথা বলে আপনারা আমাকে যদি কোনো প্রশ্ন করেন এলাকার সম্বন্ধে বা যে কোনো ব্যাপারে, আমি অবশ্যই আপনাদের সাথে আছি, আপনাদের প্রশ্ন উত্তর দিব। আপাতত আপনাদেরকে ধন্যবাদ, সকলকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমরা এবার শুরু করি, আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। নির্বাচনী ব্যস্ততা, এত বেশি ব্যস্ততা এবং আমাদের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন এত চাপে আছেন যে সময়টা বের করে উনি আসতে পেরেছেন, সেজন্য আবারও ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের একটু সহনশীল হওয়ার, মানে যে যত সময় ধরে যে সহনশীলতা আপনারা দেখিয়েছেন ধৈর্যের সাথে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আয়েশা আক্তার আপা আমাদের সম্মানিত ভোটার এবং একই সাথে উনি একজন পেশাজীবী নারী, পেশায় একজন চিকিৎসক। আমি ওনাকে এবার প্রথম সুযোগ বলছি, আপনি আপনার প্রার্থীকে কি জিজ্ঞেস করতে চান আপনি দয়া করে শুরু করুন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আয়েশা আক্তার। আমি উত্তরখান থানার অন্তর্গত 44 নং ওয়ার্ডের একজন সাধারণ ভোটার। তা আগামী 12ই নভেম্বর ঢাকা 18 আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ক্যান্ডিডেট এস.এম. জাহাঙ্গীর হোসেনের কাছে আমার প্রশ্ন। আগে আমরা দেখেছি যখন ব্যালটের সিস্টেম ছিল তখন দিনের ভোটটা রাতে দিয়েছে, তা এখন হচ্ছে ইভিএম সিস্টেম স্টার্ট হয়েছে। তো গত সিটি নির্বাচনে ইভিএম সিস্টেমে ভোটার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করার পর সরকার দলীয় লোকেরা ভোট দিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমার কোশ্চেনটা হচ্ছে যে এই সরকার এবং ইসির অধীনে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আপনার প্রত্যাশার জায়গাটা কতটুকু আছে, এবং এই ক্ষেত্রে আপনি আমরা যারা সাধারণ ভোটার আছে আমাদের কাছে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? ধন্যবাদ আয়েশা আপা, আপনি অত্যন্ত মূল্যবান একটা প্রশ্ন করেছেন। আমি আগে বলেছি যে সরকার এবং সিইসি ভোটাধিকার হরণ করেছে আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিতে পারতেছেন না, এবং যার কারণে কিন্তু নির্বাচনের পূর্বে যখন নির্বাচন শুরু হয় তার আগেই সরকার সন্ত্রাস করে, ঘরে ঘরে গিয়ে থ্রেট করে, পুলিশ প্রশাসন দিয়ে থ্রেট করায়, এবং সাধারণ মানুষ যাতে ভোট সেন্টারে না যায় সেই জন্য তারা মানুষকে নিরুৎসাহিত করে। ইভিএম সিস্টেম আপনি বলেছেন যে এটা 30 তারিখের ভোট 29 তারিখে হয়েছে, এটা সত্যি কথা ব্যালটের মাধ্যমে, এবং ইভিএম এ অনেক সমস্যা আছে। আপনি যে সমস্যার কথা বললেন যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে সেখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা বা নেতাকর্মীরা সেখানে গিয়ে আপনার ভোটটা তাদের পছন্দ মতো মার্কে অর্থাৎ নৌকা মার্কে দিয়ে দেয়। তো আমরা এই জায়গায় প্রতিবাদ করতেছি প্রতি সময়, হয়তো অতীতে আমাদের প্রতিবাদের ভিতরে কিছুটা লেগে ছিল, আমরা হয়তো যেভাবে প্রতিবাদ করা দরকার সেভাবে প্রতিবাদ করি নাই, বা সরকারের নির্যাতন নিপীড়নের কারণে সেই প্রতিবাদগুলো আমাদের সেভাবে হয়ে ওঠে নাই। তবে আমরা বিশ্বাস করি আগামী উপনির্বাচন, এবং আপনি দেখেছেন আমরা বিএনপির কর্মীরা যাতে ভোট সেন্টারে না থাকতে পারি সেই জন্য গায়েবী মামলা বলে গত নির্বাচনের পূর্বে আমাদের অনেক গায়েবী মামলা দিয়েছে, যে গায়েবী মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে এলাকা থেকে আমরা যেতে পারিনি, ভোট দিতে দূরের কথা। তো এই হলো সরকারের অবস্থা, অর্থাৎ সরকার কোনোভাবেই চায় না সাধারণ মানুষ ভোট দিতে যায়। তো এইবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন বলছি আমি এই কারণে যে আমাদের নেতাকর্মীদের মামলা ছিল আছে, কিন্তু আমাদের প্রতিটা নেতাকর্মী এখন মামলা থেকে আপাতত কোর্টের মাধ্যমে বেল নিয়ে জামিনে আছে, যার কারণে তারা এলাকায় থাকতে পারতেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের অতীতে যা হয়েছে আগামীতে পুলিশ সেভাবে কাজ করবে না, কারণ আমরা পুলিশের কেউ ভাই কেউ বন্ধু কারো বাবা, আমরাই তো পুলিশে চাকরি করি, আমাদের আত্মীয় স্বজন পুলিশে চাকরি করে, তারা প্রজাতন্ত্র কর্মকর্তা। একটা দেশে যদি এই আগামী 12 তারিখ নির্বাচনে আওয়ামী লীগ হেরে যায়, আওয়ামী লীগের তো কোনো ক্ষতি নেই, আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে, তাহলে তারা এগুলো কেন করতেছে? তারা জনগণকে ভয় পায়, জনগণকে মতামতকে কখনো তারা গুরুত্ব দেয় নাই, আগামীতে হয়তো দিতে চাবে না, কিন্তু আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। আমরা বারবার চেষ্টা করতেছি গণতন্ত্রের জন্য এবং মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। আয়েশা আপা, আপনাকে আমি বলতে চাচ্ছি যে আগামী 12 তারিখ যে নির্বাচন, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনি একটু প্রতিবাদী হবেন, আপনি এবং আপনারা একটু প্রতিবাদী হবেন। যখন ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন যদি আপনার সামনে যারা নির্বাচন কমিশনের লোক থাকে তাদেরকে যদি বলেন আমার ভোট আমি দিব, এখানে অন্য কেউ কেন ভোট দিবে, বা আমি ফিঙ্গারপ্রিন্ট দিলে অন্য কেউ যাতে ভোটে না থাকে সেটা আপনি আগে ক্লিয়ার করেন। এইভাবে যদি আপনি একটু কথা বলেন। পাশাপাশি আমাদের প্রতিটা ভূতে, আমাদের এখানে 1353টা ভূত আছে, এবং আপনাকে আমি এটা এনশিওর করতেছি যে 1353টা ভূতে আমাদের কর্মী থাকবে, কর্মী অর্থাৎ আমাদের এজেন্ট থাকবে, এবং বাহিরে আমাদের নেতা কর্মীরা থাকবে যাতে জনগণ কোনো অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার না হয়। এই জন্য আমি আপনাকে বলবো, আপনার মাধ্যমে আমি ঢাকা 18 আসনের সমস্ত জনগণকে বলবো আপনারা দয়া করে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, সেই ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো কথা নাই। আমি যেহেতু প্রার্থী, স্বাভাবিক কারণে আমি আপনার কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইতেই পারি, দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যাপার। তবে আপনি এবং আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে অতীতে যেটা হয়েছে সেটা সরকারি লোকজন সেটা করতে পারবে না, সেটা আমরা প্রতিহত করব। এই হলো এই জন্য আপনাদেরকে একটু সাহসী হতে হবে, আপনাদেরকে সত্যের পক্ষে প্রতিবাদী হতে হবে, সত্যের পক্ষে। জি। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া।
এটা হচ্ছে মানে বর্তমান যে সিচুয়েশনটা আমাদের দেশে রানিং হচ্ছে, একটা হচ্ছে যে আইনের তো কোনো সুশাসন নাই, যেটা এক নাম্বার, আইনের কোনো সুশাসন নাই। আর আরেকটা হচ্ছে আমরা যারা ফিমেলরা আছি, মানে আমরা যারা মহিলারা আছি, আমাদের কিন্তু কোনো সেফটি নাই। মানে এখন মহিলাদের উপর এত অত্যাচার হচ্ছে, এবং ইভেন গতকালকে আপনার হিউম্যান রাইটার্স মানে আপনার সংবাদে যেটা আছে সেখানে দেখাইছে যে মহিলা, বিশেষ করে বাংলাদেশি মহিলাদের উপরে অনেক ধরনের নির্যাতন কিন্তু এখন হচ্ছে। ইভেন আমরা যে বাহিরে যাব, আমরা আমাদের বাবা ভাই বোন স্বামী যাকেই নিয়ে যাই না কেন, আমাদের কোনো সেফটি নাই। তো এই ক্ষেত্রে যদি আল্লাহর রহমতে আপনি যদি এবার 18 সালে নির্বাচিত হয়ে যান আল্লাহর রহমতে ভাই, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের জন্য কি ধরনের, বিশেষ করে ফিমেলদের জন্য কি ধরনের প্রিপারেশন নেবেন বা কি ধরনের সেফটি আমাদের জন্য আপনি রাখবেন, আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপা। আমি হুম। আপনি যেটা বলছেন হিউম্যান রাইটস এর কথা, শুধু হিউম্যান রাইটস কেন, আমরা তো গত 2 মাস বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে সেটা হলো নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন। শুধু এটা কিন্তু আমি করতেছি বা অন্যরা করতে, সারা বাংলাদেশের মানুষ করতে। সিলেটে কি ঘটনা ঘটছে, হাজবেন্ড ওয়াইফ ঘুরতে গিয়েছে, বেড়াতে গিয়েছে, সেখানে কি হয়েছে, তার পরবর্তীতে আপনি দেখেছেন প্রতিটি ঘটনা কিভাবে কি ঘটেছে। আমি শুধু একটি কথাই বলতে চাই, আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই, আমি গত প্রোগ্রামে আমি বলেছিলাম, আমি লন্ডনে একদিন রাত্রে 3টার সময় আমি গাড়িতে যাচ্ছিলাম আমার এক বন্ধুর সাথে। তখন দেখি একজন ভদ্রমহিলা একা একা হেঁটে যাচ্ছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রাত্রে 3টার সময় একজন ভদ্রমহিলা একা একা হেঁটে যাচ্ছে, ভদ্রমহিলার সাহস কি? তখন সে বলল যে না, সাহস না, এটা হলো এই দেশের আইন। এই দেশের আইনে একটা ছেলের দিকে একটা মানুষ খারাপ দিকে দৃষ্টিতে তাকাতে পারে, বা একটা ছেলেকে একটা মানুষ কোনো প্রশ্ন করলে তার সেটা কথা বলে বা তার সেটা কোনো সমস্যা হয় না, কিন্তু একটা মেয়ের দিকে বা একটা মহিলার দিকে যদি কোনো লোক খারাপ দৃষ্টিতে তাকায়, এই দেশে যে আইন আছে সেই আইনের সুফল আছে, আইনের প্রয়োগ আছে, যার কারণে এখানে কোনো মেয়ের দিকে মানুষ তাকায় না বা কোনো মেয়ের সাথে মানুষ স্বাভাবিক কারণে কোনো খারাপ আচরণ করে না। তা না হলে কিন্তু রাত্রে 3টার সময় একটা মেয়ে বা একটা মহিলা একা একা হেঁটে যেতে পারে না। তো আমাদের দেশেও হয়তো আইন আছে, কিন্তু সেই আইনটা প্রয়োগ হয় না। আমি যদি ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, এই ঢাকা 18 আসন থেকে আপনাদের মহিলাদের এবং আমাদের বোনদের সুরক্ষা শুরু হবে ইনশাল্লাহ। যে আইন আছে সে আইন শুধু কাগজ কলমে থাকলে হবে না, সংবিধানে থাকলে হবে না, আইনের আমাদের সঠিক প্রয়োগ করতে হবে। আমি বিশ্বাস করি, আমারও মেয়ে আছে, আমারও ওয়াইফ আছে, আমার ওয়াইফের যদি সুরক্ষা দরকার হয়, আমার মেয়ের যদি সুরক্ষার দরকার হয়, কেন আপনার হবে না? কেন আমাদের জনগণের হবে না? কেন আমাদের অন্য মহিলা বন্ধুদের হবে না? অবশ্যই সেটা সুরক্ষা করতে হবে। যে আইনটা আছে সে আইনটা যদি ঠিকমতো পরিচালিত হয়, সে আইন যদি সুষ্ঠু প্রয়োগ হয়, তাহলে কিন্তু এই সমস্ত নির্যাতন নিপীড়ন কোনোভাবেই এই দেশে হয় না। আপনি দেখেন মিডল ইস্টে, দেখেন মিডল ইস্টে একজন দর্শনকারী সাজা কি ওপেন তার শিরোচ্ছেদ করে। বাংলাদেশে শিরোচ্ছেদ না থাকলেও বাংলাদেশে কিন্তু কঠিন আইন আছে, কিন্তু সরকার এবং প্রতিটা ঘটনার সাথে সরকারের দলীয় লোক জড়িত, যার কারণে তারা সেই বিচারটা করে না। আমি বিশ্বাস করি এবং আমি আশা করি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি সেই আইনের প্রয়োগ যাতে হয়। সেটা 300 আসন বাংলাদেশে, আমি ইলেকশন করবো ঢাকা 18 আসনে। যদি ঢাকা 18 আসন থেকে আমি নির্বাচিত হই, ইনশাল্লাহ এই ঢাকা 18 আসনে আপনাদের সুরক্ষার কাজটা শুরু হবে এবং আইনের প্রয়োগ শুরু হবে। ঢাকা 18 আসন থেকে শুরু হলে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশ থেকে সেটা শুরু হবে, 300 আসনেই সেটা শুরু হবে। আপনারা আমার উপরে আস্থা রাখতে পারেন, আমার দেশটিতে বেগম খালেদা জিয়া, আমার তারেক রহমান, আমার পার্টির উপরে আস্থা রাখতে পারেন। ইনশাল্লাহ অতীতে আপনারা দেখেছেন নারীদের জন্য যা করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছে, শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু নারীদের জন্য বেগম খালেদা জিয়া করেছে। আমি যদি নির্বাচিত হই, আপনি আমার বোন, আপনি যে কথাটা বললেন, আমি যেটা বললাম, আমারও স্ত্রী আছে, আমারও মেয়ে আছে, আমার মেয়ে এবং স্ত্রীর জন্য যেটুকু সুরক্ষা করব বা করা দরকার, অবশ্যই আপনাদের জন্য, সারা বাংলাদেশের আমাদের মা বোনদের জন্য সেই সুরক্ষা নিশ্চিত ইনশাল্লাহ আমি করব সাংবিধানিকভাবে, এবং আইনের শাসন প্রয়োগ হবে, তখনই এই সমস্ত নির্যাতন নিপীড়ন বন্ধ হবে। এটাই হলো আমার বক্তব্য। বাবা, থ্যাংক ইউ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আসলে ইভিএম এর প্রশ্নটা সকলেরই একই প্রশ্ন, যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যখন ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে যায় মেশিনটা, তখন এটা সুযোগ আছে যে এটা মানে অপব্যবহার হবে। কিন্তু ভোটার হিসেবে আপনি ধানের শীষের ভোটার বলে নন, ভোটার যিনিই হন, ভোটার হিসেবে আপনার দায়িত্ব এবং আপনার অধিকার যে আপনি বুথে একা থাকবেন, ওইখানে আর যে কারো উপস্থিতি আপনি প্রশ্ন করতে পারেন।
যতটুকু সম্ভব চেষ্টা যেটা করার সেটা আপনার পক্ষ থেকে করতে হবে, এবং আমাদের পক্ষ থেকে যেটা দলীয়ভাবে বা আমাদের প্রার্থীর পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটাও আপনি পাবেন। আমাদের আরেকজন সম্মানিত নারী ভোটার অপেক্ষা করে আছেন দীর্ঘক্ষণ, আমি আর ওনার অপেক্ষার প্রহর দীর্ঘ করতে চাই না। শারমিন আক্তার আপা, এবার আপনি আমাদের সম্মানিত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে আপনার প্রশ্নটা করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমি আসসালাম, 44 কেমন আছেন? নম্বর ওয়ার্ডের একজন সাধারণ জনগণ এবং সাধারণ ভোটার। তো যাই হোক, আমাদের বিএনপি দীর্ঘদিন যাবত ক্ষমতায় নাই, অনেক হামলা মামলার পরেও। আপনার ওয়ার্ডটা কত? কোন ওয়ার্ড? 44 নম্বর। 44 নম্বর। জি জি। তো অনেক হামলা মামলার পরেও দলটি টিকে আছে আমাদের মতন জনগণদের ভালোবাসায়, তৃণমূল নেতাদের ভালোবাসার জন্যই। তা এখন অনেক শক্তিশালী, ইনশাআল্লাহ আরো শক্তিশালী হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আমরা রিসেন্টলি আরো অনেকগুলো নির্বাচন গেছে, আমরা কিন্তু ভোট দিতে পারিনি, অনেক কষ্ট করে হলেও ভোটটা দিতে পারিনি, কারণ ভোট কেন্দ্রে গেলে অনেক অনেক গন্ডগোলই হয়েছে, যাক আমরা ভোটটা দিতে পারিনি। এবার কি আমরা ভোটটা দিতে পারবো? আপনি তরুণ নেতা হিসেবে মানে আমাদের এই যে ভোটটা না দেওয়া, এটা কিভাবে মানে মোকাবেলা করবেন? কারণ আমরা ভোট দিতে চাই এবং আমরা ভোট দিতে পারলে বিএনপি অবশ্যই বিপুল ভোটে জয়ী হবে। আপনাকে ধন্যবাদ। আপনি বলছেন যে আপনার ভোটটা দিতে চান, অতীতে ভোট সেন্টারে গিয়েছেন, ভোট দিতে পারেননি। এটা সত্যি কথা, কারণ সরকার কোনোভাবে চায় না যে আপনারা ভোট সেন্টার আসেন বা আপনারা ভোট দেন। কারণ শুধু আপনি না, বাংলাদেশের দেখেন আপনি যে কথাটা বললেন, বিএনপি কতটা নির্যাতিত নিপীড়িত। আমার নামে, আমার নিজের নামেও শতাধিক মামলা। তো এইভাবে আমরা কিন্তু দীর্ঘদিন বাড়িতে থাকতে পারিনি, ঘরে থাকতে পারিনি। তারপরে কিন্তু আপনি দেখেন আপা, বিএনপিকে মানুষ কতটা ভালোবাসে। আমাদের একজন বিএনপির নেতা কর্মীও কিন্তু অন্য কোনো দলে জয়েন করে নাই। এটা আপনি হয়তো আমাকে শুনতেছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের একজন নেতা কর্মীও কিন্তু আমাদের বিএনপির অন্য কোনো দলে জয়েন করে না। হয়তো কিছু কিছু নেতা কর্মী নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কারণ যে নেতা বা যে কর্মী ব্যবসা বাণিজ্য করতো সে করতে পারতেছে না, আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে বা মামলা হামলার কারণে তারা সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারতেছে না। কিন্তু বিএনপি থেকে একজন কর্মীও সরে যায় না। আপনাদের ভালোবাসার কারণে কিন্তু বিএনপি এখনো টিকে আছে। এই যে বিএনপি টিকে আছে, এইটাই হলো আপনাদের ভালোবাসা, এইটাই হলো আপনাদের সমর্থন। এই আপনাদের সমর্থন যতদিন থাকবে, ইনশাল্লাহ বিএনপিকে কেউ হয়তো ক্ষমতায় বিভিন্ন কারণে আসতে পারতেছে না, সেটা হলো ক্ষমতায় আসতে পারে না, সেটা আপনারা ভোট দিতে পারতেছেন না, সেই জন্য ক্ষমতায় আসতে পারতেছে না। ক্ষমতা আসার একটাই মাত্র অবলম্বন বিএনপির কাছে, অন্যদের কাছে অনেক অবলম্বন থাকতে পারে, বিএনপির কাছে অবলম্বন একটাই, যে ভোটের মাধ্যমে ভোটাররা যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। এটা হলো বিএনপি বিশ্বাস করে এবং বিএনপি এটা ধারণ করে। কিন্তু অন্য দল কিন্তু সেটা করে না, ভোটারদেরকে সম্মান করে না। ভোটাররা ভোট দেখ বা না দেখ, তারা নির্বাচিত হতে চায়। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এটি সত্যি কথা, এই জন্য মানুষ ভোট দিতে ভোট সেন্টারে আসতে চায় না। আমি আপনার কাছে অনুরোধ করব শারমিন আপা, আপনারা সবাই একযোগে ভোট দিতে আসবেন। আপনারা যখন ভোট দিতে আসবেন, সেটা ইভিএম হোক ব্যালটই হোক, আমাদের নেতাকর্মীরা সেখানে থাকবে, সেখানে প্রশাসনের লোকজন থাকবে। প্রশাসনের সবাই যে একদম কানা আওয়ামী লীগ করে, অন্ধ আওয়ামী লীগ করে তা না, প্রশাসনে কিন্তু ভালো লোক আছে। পুলিশ প্রশাসনে বলেন, সিভিল প্রশাসনে বলেন, সব প্রশাসনে ভালো লোক আছে। আপনি যখন কোনো জায়গায় প্রতিবাদ করবেন, তখন দেখবেন ভালো লোকটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। ভালো লোকটা যদি একটা অন্যায় করতে যায়, সেই অন্যায়টা শেয়ার করবে না। কাজে আমরা সেই ভালো লোকের সেই সাপোর্টটা নিব। আপনার এটা ভোটাধিকার, এটা আপনার অধিকার। আমরা যুদ্ধ করেছি, আমরা ৭১ সনে দেশ স্বাধীন করেছে দেশ আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান। কেন? আমাদের যৌক্তিক যে পাওনা, সেই পাওনা আমাদের দেয় নাই বিদায় কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব সবকিছুর জন্য কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। এখন ভোটাধিকার এটা আপনার নিজস্ব অধিকার, সেই অধিকার থেকে আপনি বঞ্চিত কেন হবেন? আপনার অধিকার নিয়ে যদি আপনি সচেতন থাকেন, আপনার অধিকার নিয়ে যদি আপনি সঠিক রাস্তায় যুদ্ধ করেন, তাহলে অবশ্যই আপনি ভোট আপনি দিতে পারবেন। আপনার কাছে অনুরোধ হলো, আপনাদের কাছে, আপনার মাধ্যমে সবার কাছে অনুরোধ হলো, একটা কথাই বলবো, যে 12 তারিখে আপনারা সকালবেলা ভোট দিতে আসেন। ইভিএম হোক, আমাদের এখানে ভোট হবে ইভিএম এ, 8টা থেকে শুরু হবে, বিকাল 4টায় শেষ হবে। আপনারা ভোট দিতে আসবেন, আমাদের নেতৃবৃন্দ সেখানে থাকবে, বুথে আমাদের এজেন্ট থাকবে। এবং আমি বিশ্বাস করি অতীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এবার ঘটবে না। ঘটতে চাইলেও, আমি আপনাকে তারপরে এনশিওর করতেছি, ঘটতে চাইলেও আপনি নিজেই প্রতিবাদী হবেন। আজকে যদি আপনাকে একটা ছিনতাইকারী ধরে, আপনি কি বলেন না এইখানে আমাকে ছিনতাইকারী ধরেছে, আপনি একটা চিল্লানি মারেন না? আপনি কি মানুষকে ডাকেন না এই ছিনতাইকারী ছিনতাইকারী বলেন না? যে অন্যায় করবে সেখানে আপনি শুধু একটি কথা বলবেন,
এখানে কোনো অন্যায় আমি সহ্য করব না, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তখন দেখবেন আপনার পাশে যে লোকটা দাঁড়ায় আছে নির্বাচন কমিশনের, সে যত অপরাধী হোক, একটা বিবেকবান মানুষকে, একটা অপরাধীকেও যদি আপনি বলেন, প্রতিবাদ করেন, তখন দেখবেন তার বিবেকটা একটু হলেও কাজ করে। এবং সামনে যে আমি তো বললাম যে পুলিশ আছে বা অন্যান্য সংস্থার লোক থাকবে, এখানে সবাই যে আওয়ামী লীগ করে তা না, এখানে বিএনপি বা সাধারণ যারা বিবেক আছে, বিবেকবান মানুষও আছে। তখন দেখবেন সেই বিবেকবান মানুষগুলো আপনার পাশে দাঁড়াবে। সেই জন্য আপনাকে অনুরোধ করব, আপনি এবং আপনারা অবশ্যই ভোট সেন্টারে যাবেন এবং সত্যের পক্ষে আপনার যৌক্তিক কথা আপনি বলে যাবেন, এবং যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, শুধু ভোট কেন্দ্রে না। আপনার বাসায় যদি আপনার একটা কাজের মেয়ে অন্যায় করে, আপনি সেখানে প্রতিবাদ করেন না যে তুমি এটা কেন অন্যায় করেছো বা এটা তুমি খারাপ কাজ কেন করতেছো। আমার বক্তব্য হলো আপনার অধিকারের ব্যাপারে আপনি সচেতন থাকবেন। অধিকার আপনার অধিকার, আপনি সচেতন থেকেই আপনার অধিকার আপনার আদায় করে নিতে হবে। এই দেশটা স্বাধীন কিন্তু এমনি হয় নাই, 30 লক্ষ মানুষের রক্ত গেছে। আর আপনার ভোটাধিকার, আপনার গণতন্ত্রের জন্য আপনার রক্ত না যাক, আপনি যদি একটু সচেতন থাকেন এবং প্রতিবাদী হন, তাহলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনার ভোট আপনি প্রয়োগ করতে পারবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আপনার পছন্দ মতো প্রার্থীকে আপনি বিজয়ী করে আপনি এই এলাকার উন্নয়নের জন্য, আপনার জনগণের কল্যাণের জন্য কাজ করার সুযোগ করে দিতে পারবেন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। শারমিন আপা, আপনারা কি আর কোনো প্রশ্ন আছে আমাদের সম্মানিত প্রার্থীর কাছে? হ্যাঁ ম্যাডাম, ছিল। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আপা খুবই কঠিন অবস্থা। আপা আমি কি বলবো শোনেন, আমাদের পরশুদিন একটা মিটিং ছিল আমাদের সিইসির সাথে। যেহেতু আমাদের প্রতি প্রোগ্রামে হামলা করতেছে, আমাদের প্রতি প্রোগ্রাম আমি প্রোগ্রাম দিচ্ছি, এখানে আওয়ামী লীগ আবারও প্রোগ্রাম দিয়ে দিচ্ছে, আমরা একটা প্রতিবাদ নিয়ে আমরা সিইসির সাথে দেখা করেছিলাম। সিইসির এক কর্মকর্তা বলতেছিল যে মাননীয় প্রার্থী সাহেব, আপনি যখন গণসংযোগে যান, আমরা দেখতে পাই আপনার সাথে হাজার হাজার নেতাকর্মী আপনার সাথে যায়, কিন্তু আমাদের ওই অঞ্চলের তো রাস্তাঘাট খারাপ, সেখানে তো অনেক কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, জনগণেরও কষ্ট হয়। তাই আপনি সেভাবে কিভাবে যান? প্রতিটা রাস্তায় পানি আছে, প্রতিটা রাস্তা ভাঙ্গা। তখন আমি বললাম, আমি যে কথাটা আমি বলেছি, তখন আমি বললাম যে জনাব, এখানে যে উন্নয়ন যেটুকু হয়েছে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91-এ যখন নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে তার নেতৃত্ব হয়েছে। এবং যতবার ভোট হয়েছে জনগণ বিএনপির প্রার্থীকে ভোট দিয়েছে, এবং বিএনপি যে উন্নয়ন করে গিয়েছে, এরপরে কিন্তু এই এলাকায় আর কোনো উন্নয়ন হয় নাই। আমাদের ঢাকা 18 আসনের 14টি ওয়ার্ড, শুধু আপনার 44 নম্বর ওয়ার্ড না, 14টি ওয়ার্ডে কিন্তু বিএনপি যে উন্নয়ন করে গিয়েছিল সেই উন্নয়নের ওই ধারাবাহিক ওইটুকুই আছে। এরপরে এই আওয়ামী লীগ কোনো রকম উন্নয়ন হয় নাই। যার কারণ কি, আওয়ামী লীগ কেন উন্নয়ন করবে? আওয়ামী লীগ তো জনগণের ভোটে নির্বাচিত না, আওয়ামী লীগ তো জনগণকে নিয়ে চিন্তা করে না, আওয়ামী লীগ তো জনগণকে তোয়াক্কা করে না। আপনি যদি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, আপনার যদি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতো, তাহলে অবশ্যই জনগণের কল্যাণের জন্য যেটা করা দরকার সেটা আপনি করতেন। বাট সেটা তো তারা মানতেছে না, সেটা তো তারা মনে করতেছে না। বিএনপি শক্তি জনগণ, জনগণের শক্তি বিএনপি। সেই জন্যই বিএনপি এই সমস্ত উন্নয়নের কার্যকলাপ করে থাকে এবং জনগণের কল্যাণে কাজ করে। ইনশাল্লাহ আপা, এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। আল্লাহর রহমতে আপনাদের ভোটে যদি আমরা নির্বাচিত হই, আমি নির্বাচিত হই, এই সমস্ত জনদুর্ভোগের জন্য যে সমস্ত কর্মকাণ্ড করা দরকার, সাংবিধানিক যে দায়িত্ব আমার আছে থাকবে, সেই দায়িত্ববোধ থেকে আমি জনগণের কল্যাণের জন্য কাজ করে যাব। আপা ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ আপা, এত সুন্দর প্রশ্ন করার জন্য। এবং আপনারা যে দেশ নিয়ে চিন্তা করেন, আপনারা যে এলাকা নিয়ে চিন্তা করেন, এটা দেখে আমি অভিভূত। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমরা শারমিন আপা, আয়েশা আপা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমি যেতে চাই আমাদের তরুণতম সম্মানিত ভোটার, যিনি এইবার প্রথম ভোট দিতে যাচ্ছেন, তৌসিফুল ইসলাম শোয়েবের কাছে। আমি আশা করি আপনার কিছু জানার আছে আপনার প্রার্থীর কাছে। তৌসিফ, আপনি জিজ্ঞেস করেন দয়া করে, কি জানতে চান? ধন্যবাদ। করতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব ভালো আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এবার যদি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন, আপনি এলাকার কি কি উন্নয়ন করবেন বলে ভেবে রেখেছেন?
তোমাদের ভোটে আমি তুমি করে বললাম, তুমি আমার সন্তানের মতো। তোমাদের ভোটে যদি আমি নির্বাচিত হই ইনশাআল্লাহ, জনকল্যাণের জন্য, আমি কথাটা বারবার একটা কথাই বলি, জনকল্যাণের জন্য যা যা করণীয় সবকিছু করব। সর্বপ্রথম আমার তরুণ সমাজের জন্য আমার সর্বপ্রথম কাজ থাকবে যে মাদক নিয়ন্ত্রণ করা। কারণ তোমাদের মতো অনেক মানুষ আছে, বয়স কম, বোঝে না, তারা অনেকে অনেক রকম বিপদগ্রস্ত হয়ে যায় মাদকের কারণে। যার কারণে আমার সর্বপ্রথম টার্গেটই থাকবে যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স করা। পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস এবং আজকালকে এখন দেখা যাচ্ছে যে আমরা তরুণ সমাজ, আমাদের লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের ইন্টারনেটের দরকার হয়। তো ইন্টারনেটের দরকার হলে আমরা যদি জোন ভিত্তিক একটু ফ্রি ইন্টারনেট সার্ভিস দিতে পারি, তো সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে। তা আমি বিশ্বাস করি তোমরা যারা এখনো লেখাপড়ায় আছো, নতুন ভোটার, আমি নতুন ভোটারদের জন্য এবং যারা এখনো লেখাপড়া করে তাদের জন্য আমি আমার ঢাকা 1814টি ওয়ার্ড, কমপক্ষে 14টি ওয়ার্ডে 14টি ফ্রি ইন্টারনেট সার্ভিস আমি তোমাদের জন্য দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমি যেটা প্রথমে বললাম যে 14টি ওয়ার্ড যাতে মাদক মুক্ত থাকে, 14টি ওয়ার্ড যাতে মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকতে হবে, এবং এলাকার উন্নয়নের ব্যাপারগুলো সেগুলো তো আছে। এবং তুমি একজন নতুন ভোটার হিসাবে তোমার কাছে আমার অনুরোধ থাকবে, তোমার যারা বন্ধু বান্ধব আছে, তোমার যারা আরো অন্যান্য যারা আছে, তাদেরকে অনুরোধ করবা যে সবাই যাতে একসঙ্গে ভোট কেন্দ্রে যায়, এবং যাতে তুমি নতুন ভোটার হিসাবে অবশ্যই তোমার ভোটাধিকার প্রয়োগ করা, এটা তোমার অধিকার। অবশ্যই তুমি সে ভোট কেন্দ্রে যাবা এবং ভোট দিবা। আমি বলতেছি না যে তোমার ধানের শীষেই ভোট দিতে হবে। আমি প্রার্থী হিসাবে তোমার কাছে অনুরোধ করতেছি যে তুমি আমার মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, ধানের শীষে মার্কায় আমি তোমার কাছে ভোট চাচ্ছি। দেওয়া না দেওয়া সেটা তোমার ব্যাপার, এটা তোমার অধিকার। তোমার বক্তব্যটা হলো যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগান নিয়ে কিন্তু তোমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে। জীবনে যেহেতু প্রথম ভোট দিতে যাবা, আমি বিশ্বাস করি প্রার্থী দেখবা, দলের আদর্শ দেখবা, কারা দলের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, সেটা দেখবা। সেই দেখেই তুমি তোমার ভোটটা দিবা। পাশাপাশি তোমার লেখাপড়া, তুমি প্রথম ভোটার, হয়তো তুমি এখন তোমার ইন্টারমিডিয়েটে পড়তেছো, এরপরে তুমি তোমার একটা কর্মক্ষেত্রে যেতে হবে। সেই কর্মসংস্থান জোগাড় করাটা কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব। কারণ একটা সময়, আজকে তুমি তোমার বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুমি চলতেছো, ইউনিভার্সিটিতে যাচ্ছ, কলেজে যাচ্ছ, একটা সময় কিন্তু মানুষের বাবা মার কাছ থেকে টাকা পয়সা চেতে পারে না। কেন পারে না? তখন তার লজ্জা লাগে। আজকে তোমার বয়স হয়তো 22-23, যখন তোমার 30 বছর বয়স হয়ে যাবে, তখন কিন্তু তোমার বাবা মার কাছ থেকে টাকা চাইতে তোমার লজ্জা লাগবে। কেন? যে এখন তো আমার একটা কিছু করা উচিত, যত তোমার বাবা মার থাকুক। আমি এটা বিশ্বাস করি, আমার নিজের ব্যাপারে যেটা ঘটেছে। তো তখন তোমার কিছু করতে হবে। যদি কোনো কর্ম না থাকে, তখন তুমি কি করবা? তখন তো এখন তো তুমি যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, এটা হলো আমাদের এক নম্বর প্রায়োরিটি থাকা উচিত। কারণ যদি তোমার কর্মসংস্থান না থাকে, যদি তোমার পকেটে টাকা না থাকে, তাহলে মানুষ কিন্তু বিপদগ্রস্ত হয়। আমি সেই জন্য বলবো যে আমার দুইটা জিনিস, আমি যেটা বললাম, মাদক নিয়ন্ত্রণ করা, মাদকের জিরো টলারেন্স, এবং তোমাদের মতো যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা একটা নৈতিক দায়িত্ব হবে আমার। যদি তোমরা আমাকে ইনশাল্লাহ নির্বাচিত করো, আমি এই সমস্ত কর্মকাণ্ডগুলো এবং পরবর্তীতে তোমাদের সাথে আবারও সংলাপ করে, আমি একা কোনো সিদ্ধান্ত নিব না, এই যুব সমাজের সাথে সংলাপ করে তোমরা যারা মেজরিটি যে সিদ্ধান্তটা দিবে যে এই কাজটা করা উচিত আপনার, আমি অবশ্যই সংবিধানের ভিতরে থেকে আমি সেই কাজটাই তোমাদের জন্য করব। এটাই হলো তোমার জন্য শোয়েব আমার পক্ষ থেকে তোমার প্রতি আমার উপদেশ। জি আঙ্কেল, আরেকটা কোশ্চেন ছিল। বিগত নির্বাচনে অনেকে ভোট দিতে পারেনি, আমি কি নতুন ভোটার হিসেবে এবার ভোট দিতে পারবো? এমন ব্যবস্থা থাকবে? হ্যাঁ, সেই কথাটা আমি কিন্তু বলেছি। তোমরা আমাদের ঢাকা 18 আসনে প্রায় 60 থেকে 70,000 নতুন ভোটার। এই নতুন ভোটার, তুমি তো ইয়াং, তুমি কেন ভোট দিতে পারবে না? তুমি যাবা ভোট সেন্টারে, ভোট সেন্টারে গিয়ে তুমি যদি দেখো সেখানে কোনো অনিয়ম হচ্ছে, তুমি প্রতিবাদ করবা। আমি বলতেছি না তুমি সেখানে মারামারি কাটাকাটি করো, তুমি সেখানে প্রতিবাদ করবা যে আমি ভোট দিতে এসেছি, আমার এই দিস ইজ মাই আইডি কার্ড, আমাকে ভোট দিতে হবে। আমাকে কেন ভোট দিতে দিবেন না? যদি ভোট নাই দিতে দেন, তাহলে কেন নির্বাচন করতেছেন? আর যদি নির্বাচন কমিশনের যারা থাকে তাদেরকে বলবা যে আমি ভোট দিতে আসছি, আমার ভোট আমি দিব, সেই ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু আপনার। যদি আপনি সেটা না করতে পারেন, আপনি এখানে ভোট বন্ধ করে চলে যান। আর সিইসি কেন সেই নির্বাচন দিল, সরকার কেন সেই নির্বাচন দিল? আমাকে ভোট দেওয়ার সুযোগ আমাকে দিতে হবে। এবং আমি বলতেছি যেটা,
যে আমি নিজে উপস্থিত থাকবো। সব জায়গাতে থাকতে পারবো না, আমি পর্যায়ক্রমে প্রতিটা সেন্টারে থাকবো এবং প্রতিটা বুথে আমাদের এজেন্ট থাকবে, আমাদের পুলিং এজেন্ট থাকবে। তোমাকে তারা সহযোগিতা করবে এবং তুমি যখন প্রতিবাদ করবা, একটা অন্যায়কারী কিন্তু সে নিজেও বোঝে, তারও বিবেক আছে, সে অন্যায় করতেছে। আমি যখন কোনো অন্যায় করি তখন তুমি যখন বলবা যে আঙ্কেল আপনার অন্যায় হচ্ছে, এটা আপনার ভুল হচ্ছে, তখন কিন্তু আমি আমার নড়ে চড়ে বসবে আমার বিবেক। সেই জন্য তুমি ভোট দিতে যখন যাবা, যারা তোমাকে ভোট দেওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের সাথে তোমার প্রতিবাদী হতে হবে। তুমি বলতে হবে যে না, আমি ভোট দিতে আসছি, আমি ভোট দিব, আমি তো ভোট আপনাকেও দিতে পারি। তুমি ভোট কাকে দিবা সেটা তো সে জানে না, আমিও জানি না, অন্য প্রার্থীও জানে না। যে আমি কাকে ভোট দিব সেটা তো আপনি জানেন না, আমি আপনাকেও ভোট দিতে পারি। আমি কাজেই আমাকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। যে নির্বাচন কমিশনে যিনি থাকবে তাকেও বলতে হবে, এবং ওখানে যদি তোমাকে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকেও বলতে হবে। এবং ইনশাল্লাহ প্রত্যেকটা বুথে আমার এজেন্ট থাকবে, দানের শীষের এজেন্ট থাকবে। এই বুঝতে পারছো সোহেব? এবং তুমি নিজে যাবা এবং এই 60,000 থেকে 70,000 যে তোমার নতুন ভোটার আছো, তুমি তাদেরকে উৎসাহিত করো। তুমি রেগুলার তোমার ফেসবুকে লাগলে তুমি করো, তুমি তাদের সাথে কনসার্ন করো, বলো যে না আমরা নতুন ভোটার, আমরা ভোট দিতে যাব। এবং আমি তোমার কাছে ভোট প্রার্থনা করছি, আমি দানের শীষের পক্ষে তোমার কাছে আমি ভোট চাচ্ছি তোমার মাধ্যমে। এই ঢাকা 18 আসনের 60 থেকে 70,000 যে নতুন ভোটার আছে, আমি তাদের ভোট চাচ্ছি এবং আমি আশা করি আমার নতুন ভোটার ভাই বোনেরা আমাকে ভোট দিবে ইনশাল্লাহ। দানের শীষের পক্ষে বললে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী দানের শীষকে ভোট দিবে। এবং তুমি আরেকটা জিনিস দেখবা, তুমি যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দাও, গোপন কক্ষে অন্য কেউ আছে কিনা। যদি গোপন কক্ষে কেউ থাকে, ওই নির্বাচন কমিশনে যে থাকবে পুলিং এজেন্ট, তাকে বলবা যে আপনি ওই লোককে এখান থেকে বের করেন। যদি ওখান থেকে বের না করেন, আমি ফিঙ্গারপ্রিন্টও দিব না, আমি ভোটও দিব না, আপনাকে বের করেন। এইভাবে তোমাকে কথা বলতে হবে যে আমি তো ভোট দিতে আসছি, আমার ভোট। যদি আমি ওপেন ভোট দিই তাহলে আপনি রাস্তায় ছেড়ে দিতেন, তাহলে ভোট করছেন কেন? কালো পর্দা দিয়ে এটা ডাকছেন কেন? ওই বুথে যে আছে তাকে বের করেন। এখানে তো দানের শীষ সহ অন্যান্য যারা এজেন্ট আছে, এজেন্টের বাইরে তো কেউ থাকার কথা না। এখানে তো পুলিং এজেন্ট এবং পুলিং অফিসারের বাইরে কেউ থাকার কথা না। বুথে কেন অন্য লোক থাকবে? অবশ্যই তাকে বের করতে হবে, তারপর আমি ফিঙ্গারপ্রিন্ট দিব, তারপর আমি ভোট দিতে যাব। ঠিক আছে আঙ্কেল? জি আঙ্কেল, থ্যাংক ইউ। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ বাবা, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ শোয়েব। তরুণ ভোটার জাহাঙ্গীর ভাই যেভাবে বললেন সেইভাবে আসলে ভোট তো, আর একটা চমৎকার কথা জাহাঙ্গীর ভাই বলেছিলেন শারমিন আপার উত্তর দেওয়ার সময়, যে আপনাকে যখন ছিনতাইকারী ধরে তখন আপনি কি করেন। আসলে ছিনতাইকারী যখন ধরে আপনার কোনো না কোনো সম্পদ নিয়ে যায়, হয় আপনার গলার চেন ধরে টান দেয়, আপনার হাতের ব্যাগ ধরে টান দেয়, আপনি কিন্তু চিৎকার করেন কারণ ওটা আপনার সম্পদ। কিন্তু আপনি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনার অন্যতম প্রধান সম্পদ, অ্যাকচুয়ালি প্রধান সম্পদ হচ্ছে আপনার ভোট দেওয়ার ক্ষমতা। এই ভোট দেওয়ার ক্ষমতাটা যখন কেড়ে নেওয়া হয়, এটাও তো ছিনতাই, এটা তো অনেক বড় মাপের চিন্তা, অনেক বড় মাপের ডাকাতি। কাজে এই চিৎকারটা তো করতে হবে, এবং এই চিৎকারটা মানে এটা আপনি ভোটটা আমি যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাব তার আগে আমাকে মেক শিওর করতে হবে যে ওই পর্দাওয়ালা যায় ঘরটায় কেউ নাই, না হলে দিবেনই না ভোট। ওখানে আপনি চেঁচামেচি করলে যেটা হবে, আপনার তো গন্ডগোল করার প্রয়োজন নেই। আপনি যেমন আপনার মাথার ছাদ, চিকিৎসা, সন্তানের শিক্ষা, নিজের খাদ্য, এটার জন্য যুদ্ধ করছেন, ঠিক একই ধরনের এবং সম্ভবত এর চেয়েও গুরুত্বপূর্ণ রাইট হচ্ছে আপনার ভোট দেওয়ার রাইটটা, এটার অধিকারটা। এটা মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আপনার মানে আপনার যেটা লেজিটিমেসি বা এটার যে বৈধতা দেয়, সেটা হচ্ছে আপনার ভোট প্রদানের ক্ষমতা। এটা এত সহজে যেতে দেওয়ার কারণ নাই। কাজে এইটা মাথায় রেখে শোয়েব, আমি আশা করি আপনি সহ আপনার আশেপাশে যারা আছেন, আমরা যারা ভুক্তভোগী আগে ভোট দিতে পারিনি, তারা যেন সবাই মানে যে অবস্থানে আছি আমরা যেন চেষ্টা করি, ভোট কেন্দ্রে তো যাই, কথা তো বলি, তারপরে দেখা যাবে ভোটটা দেয়া যাচ্ছে কিনা। অনেকক্ষণ বসিয়ে রেখেছি ফাইজুল ইসলাম ভাইকে, সম্মানিত আর ভোটার আমাদের। আমি খুবই দুঃখিত ফাইজুল ভাই, এবার আপনি আপনার প্রার্থীর সাথে কথা বলেন, কি প্রশ্ন করতে চান। ধন্যবাদ ফাইজুল ভাই। ফাইজুল ভাই আপনি একটু আনমিউট করেন ভাই, আপনার মাইক বন্ধ। জি হ্যাঁ শোনা যাচ্ছে ফাইজুল ভাই? আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। বাসা সবাই ভালো আছে? আমি তো ভাই একজন সাধারণ ভোটার। গত নির্বাচনে আমরা দুই ভাই ভোট দিতে গেছিলাম। যেহেতু আমি ভোট দিয়েছি,
কিন্তু আমার বড় ভাই যখন নাকি ফিঙ্গার দিছে তখন গাড়ি ধরে বার করে দিছে, এবং বিএনপির কোনো কর্মী ছিল না ইয়ের ভিতরে, বুথের ভিতরে, শুধু আওয়ামী লীগের লোকই ছিল। এইবার কি এরকম হবে কিনা ভাই সেটাই বলতেছি। ফাইজুল আপনার ওয়ার্ড কোনটা? 44। হ্যাঁ ফাইজুল ভাই আপনাকে ধন্যবাদ। এখন দেখেন ফাইজুল ভাই, গত নির্বাচন আর এই নির্বাচনের কিন্তু একটু ভিন্নতা আছে। সেটা হলো গত নির্বাচনে আমাদের নেতাকর্মীরা, বিশেষ করে জাতীয় নির্বাচনে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সমস্যায় ছিল, বড় সমস্যা ছিল যে সবার নামে মামলা দিয়ে, গাইবী মামলা দিয়ে আমাদেরকে এলাকা ছাড়া করে রেখেছে। কারণ আমাদেরকে তখন পেলেই আপনার অ্যারেস্ট করতো। আপনার একটা পরিসংখ্যানের আমি একটা দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে নির্যাতন নিপীড়নের মাত্রাটা কোথায় গিয়েছে। আমাদের উত্তরখান থানা, আমাদের 3টা ওয়ার্ড থেকে আমাদের 75 জন নেতাকর্মী জেল খেটেছে। 75 জন নেতাকর্মী শুধু এই নির্বাচনের এই 15 দিন আগে থেকে। আপনি দেখেন 15 দিন আগে থেকে গ্রেপ্তার শুরু হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত আমাদের 75 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বিএনপি। এখন এই যদি অবস্থা হয়, আমাদের কোনো নেতাকর্মী যে একদিনের জন্য বিএনপি করেছে সে কিন্তু এলাকায় ঢুকতে পারেনি। সে পালায় দেখা গেল যে উত্তরখানের বাড়িঘর বাচ্চা টাচ্চা রেখে, বউ বাচ্চা রেখে সে টঙ্গীতে ছিল, গাজীপুরে ছিল, বা অন্য কোনো জায়গায় কোনো আত্মীয় স্বজনের বাসায় ছিল, সে এলাকায় আসতে পারেনি। সেই জন্য আমাদের তখন একটু সমস্যা ছিল, আমাদের নেতাকর্মীরা সেখানে যেতে পারে না, এবং নির্যাতন নিপীড়নের মাত্রাটা এতই বেড়ে গেছে, এখনো করতেছে। তবে এখন আমাদের নেতাকর্মীদের মামলা থাকলেও এখন আমাদের নেতাকর্মীরা বেলে আছে। আমাদের কোনো নেতাকর্মী কিন্তু আজকে জামিন ছাড়া নাই, আমাদের কোনো নেতাকর্মীর নামে ওয়ারেন্ট নাই। যেহেতু ওয়ারেন্ট নাই, সেহেতু নিয়ম অনুযায়ী, আমি বলছি যেহেতু এখানে অনিয়ম আছে সেজন্য বলছি, নিয়ম অনুযায়ী ওয়ারেন্ট ছাড়া কোনো নেতাকর্মীকে কিন্তু ধরতে পারে না কেউ। কিন্তু আজকে পুলিশ তো সেটা মানতেছে না, বা সরকারি দল প্রেশার দিয়ে পুলিশকে দিয়ে সেটা করাচ্ছে। পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ আছে, পুলিশ যে সবাই খারাপ তা আমি বলবো না, বা সবাই যে আওয়ামী লীগ করে তাও না। তবে এইবার আমি বিশ্বাস করি আপনি যে প্রশ্ন করেছেন যে এবার বুথে আমাদের এজেন্ট থাকবে, আপনি যাবেন, আপনি গিয়ে আপনি আগে এনশিওর করবেন। আপনার যে কথাটা বলেছে আমিও বলার চেষ্টা করেছি যে একটা যে ছোট্ট একটা ঘর থাকে, সেই ঘরটা ক্লিয়ার কিনা, সেই ঘরে কোনো লোক আছে কিনা, তারপরে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। আর সেই ঘরে যদি লোক থাকে আপনি বলবেন ওই লোককে বের করেন, আগে বের করার পরে আপনি সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এবং আরেকটা কথা বলি, ইভিএম এ ভোট দেওয়ার পরে ওখানে আপনি একটু দাঁড়িয়ে থাকবেন, 20 সেকেন্ড দাঁড়িয়ে থাকবেন। সেখানে 20 সেকেন্ড দাঁড়িয়ে থাকবেন এই কারণে, কারণ আপনি কোন মার্কায় ভোট দিচ্ছেন সেটা ওখানে অনেকক্ষণ ফুটে থাকে, ওখানে আলোটা দেখা যায়। সেই আপনি ওখান থেকে এনশিওর হবেন, যখন দেখবেন আলোটা নিভে গেছে তারপরে আপনি বুথ থেকে বের হবেন। এর আগে আপনি বুথ থেকে বের হবেন। আপনি ভোটটাকে কনফার্ম করেন, সবুজ বাটনে টিপ দিয়ে ভোট কনফার্ম করার পরে 30 সেকেন্ড ওখানে দাঁড়ায় থাকবেন, তারপরে সেখানে আপনি যাবেন। বলেন আপনার প্রশ্নটা বলেন। আরেকটা প্রশ্ন হলো, আমাদের তো রাস্তাঘাট আগে যেরকম ছিল এর চেয়ে আরো খারাপ আছে, এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হইলো, এখনই আমাকে হুমকি দেওয়া শুরু করছে, এবার অতকে ধানের শীষে ভোট দিতে দেব না। আপনি বলবেন যে ভাই ধানের শীষে ভোট দিন, আমি কি মার্কায় ভোট দিই সেটা তো আমার ব্যাপার, আমি তো ভোট দিতে যাব, আমি অবশ্যই ভোট দিতে যাবো। আপনি ভোট দিতে যাওয়ার আগে খেয়াল করবেন আপনি স্মার্ট কার্ডটা সাথে নিয়ে যাবেন, ভোটার নাম্বারটা সাথে নিয়ে যাবেন, সেটা মিলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিবে। তো আপনার কথা হলো যে কে কি বললো না বললো, কারণ যদি আপনি বিএনপি কর্মী হয়ে থাকেন, বা আপনি যদি বিএনপি কে ভোট দেন সবাই জানে, হয়তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে এখনই বলতেছে যে আপনাকে ভোট দিতে দেবো না, আপনাকে ভোট দিতে যেতে হবে, এইটুক প্রতিবাদ আপনাকে করতে হবে। আপনি বলবেন যে আমি ভোট দিতে গেলে কি আমি ধানের শীষে ভোট দিব, আমি তো অন্য মার্কায় ভোট দিতে পারি। তো যদি আমি অন্য মার্কায় ভোট দিই সেখানে তো আপনারই লস হচ্ছে। কাজেই আপনাকে এইটুক কনসিয়াসনেস আপনার থাকতে হবে যে না, আমি ভোট দিতে যাব, আমি যাকে ইচ্ছে তাকে ভোট দিব, কারণ আমি আমার ভোট এটা আমার অধিকার। আমরা গণতন্ত্র এনেছি কি আমার ঘরে বসে থাকার জন্য? আমি গণতন্ত্র এনেছি কি আমি আমার ভোট আপনি দেওয়ার জন্য? অবশ্যই না। আমার ভোট আমাকে দেওয়ার জন্য কিন্তু আমরা গণতন্ত্রে নিয়ে আসছি, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা নির্বাচিত হন। যে যাকে ভোট দিবে, জনগণ যাকে ভোট দিবে সেই তো নির্বাচিত হবে। কাজেই আমি বিশ্বাস করি যে আমাদের নেতৃবৃন্দ সেখানে থাকবে, বুথে আমাদের এজেন্ট থাকবে। আপনি অবশ্যই ভোট সেন্টারে আসবেন, শুধু আপনি না,
আপনার পরিবারের সবাই, আপনার আশেপাশে যারা আছে সবাইকে বলবেন আপনারা ভোট দিতে আসবেন। যখন সংখ্যায় আপনারা বেশি হবেন, অর্থাৎ ভোটাররা সংখ্যায় বেশি হবেন, তখন কিন্তু সেই সন্ত্রাসীরা পালিয়ে যাবে। এবং সন্ত্রাসীরা কিন্তু সবসময় দুর্বল থাকে। জনগণের শক্তি বড় শক্তি, জনগণের শক্তি বড় শক্তি। আপনি যখন সবাইকে ঐক্যবদ্ধ করে আপনি ভোট সেন্টারে যাবেন, দেখবেন তারা পালিয়ে গেছে। সন্ত্রাসের পক্ষে যে আবার প্রশাসনও থাকে, তাইলে তো আমাদের ঝামেলা হয়। হ্যাঁ, এখানে একটু সমস্যা যে নাই তা আমি বলবো না। প্রশাসনের সবাই কিন্তু আর সন্ত্রাসীদের পক্ষে থাকে না। প্রশাসনে অনেক ভালো লোক আছে। আমি তো এই যে ঢাকা 18 সনে এতদিন যেটাই করেছি, নির্বাচনী কাজ করতেছি, আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমাদেরকে যেমন আমি প্রোগ্রাম দিই এক জায়গায়, সেখানে আবার আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়ে দেয়, তারা ডিস্টার্ব করে। প্রশাসনে ভালো লোক আছে, ভালো লোক যে নাই তা না। এই প্রশাসনে কি আছে? আপনার ভাই আছে, আপনার বন্ধু আছে, আপনার সন্তান আছে, বা আপনার বাবা আছে, তারাই তো প্রশাসনে আছে। কাজে এই দেশের তো মানুষ, তারা কেউ বিএনপি করে, কেউ হয়তো অন্য দল করে। এখন যেহেতু সরকারে আছে, তারা ওপেন হইতে পারে না, কিন্তু সব প্রশাসনে ভালো মানুষ আছে। আপনি যখন আপনার অধিকার নিয়ে সচেতন থাকবেন, আপনি যখন প্রতিবাদী হবেন, তখন দেখবেন সেই প্রশাসনের যে ভালো মানুষটা, যে মানুষ বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, সে মানুষটা সত্যের পক্ষে থাকবে, ন্যায় বিচারের পক্ষে থাকবে। তবে আপনাকে একটু প্রতিবাদী হইতে হবে, শুধু আপনাকে না, আমাদের ভোটারদেরকে তাদের নিজেদের অধিকার রক্ষা করার জন্য একটু হলেও প্রতিবাদী থাকতে হবে। এবং আমি আশা করি আপনি অবশ্যই অবশ্যই ভোট সেন্টারে যাবেন, আপনার সমস্ত বন্ধু বান্ধব ভাই বোনেদের সবাইকে নিয়ে ভোট সেন্টারে যাবেন, সকাল সকাল ইনশাআল্লাহ ভোট দিতে যাবেন। ফজর নামাজ 8টা থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে যাব। 8টা থেকে ভোট শুরু হবে, অবশ্যই আপনি 8টার মধ্যে ইনশাআল্লাহ ভোট সেন্টারে চলে যাবেন, এবং আমি আপনাদের সেন্টারগুলো ভিজিট করতে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ ফাইজুল ভাই। আসলে জাহাঙ্গীর ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি তো আপনার ভোটটা আপনাকে দিতে হবে। আপনার ভোটটা কারো পক্ষে মানে যে দিয়ে আসা সম্ভব না, যদি না সরকারি দলে সে রাতের নির্বাচন হয়। মূলত যেটা মানে প্রকৃত নির্বাচন, সেইটার যদি 20% হয়, যাই ঘটুক ভোট সেন্টারে কিন্তু ভাই আপনাদেরকে যেতে হবে। দিন শেষে একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার বাড়ি থেকে যদি কেউ আপনাকে উচ্ছেদ করতে আসে, ওটা যেমন আপনি মুখ বুজে মেনে নেবেন না, ঠিক কেউ একজন আপনার খাবার যদি আপনাকে খাবারের সামনে থেকে সরিয়ে দেয়, আপনার খাবারটা আপনার কাছ থেকে কেড়ে নেয়, তাহলেও কিন্তু আপনি সেটাতে প্রতিবাদী হবেন। যেভাবে আপনি প্রতিবাদী হন, ঠিক একইভাবে এটা তো আপনার এমন একটা অধিকার, যে অধিকারটা আপনাকেই সংরক্ষণ করতে হবে। আপনার ভোটের অধিকার আমি যে সংরক্ষণ করে দিতে পারবো না, কিন্তু আপনি যখন পৌঁছাবেন ভোট সেন্টারে, আপনারা যখন পৌঁছাবেন, ঢাকা 18 যত ভোটার আছেন, আপনারা যখন ভোট দিতে পৌঁছাবেন, তখন কিন্তু সেইখান থেকে আমাদের সম্মানিত প্রার্থী, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা যারা ওই ভোট সেন্টারের দায়িত্বে আছেন, আপনাকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের আগের অভিজ্ঞতার কারণে অনেকেই আমরা কিছুটা নিরাশ হয়ে গেছি। যেভাবে ফাজল আপনি বললেন, ঠিক একইভাবে আমরা অনেকেই নিরাশ যে আসলে যে কি হবে, চলেন না যে দেখি। এইবার তো ভোটের যেই ক্যাম্পেইন আপনারা সবাই দেখছেন ঢাকা 18 জুড়ে, এই যে স্লোগান ভোটাধিকার বুঝে নিন, ধানের শীষে ভোট দিন, এই যে পাড়ায় পাড়ায় মহল্লায় যে জাগরণ, এটাও তো বহুদিন দেখিনি। উপনির্বাচন অনেকগুলোর মধ্যে আমি বলবো যে ঢাকা 18 উপনির্বাচনে যে সাড়াটা, আপনারা সবাই আমার সাথে একমত হবেন, ভোট যারা দিতে আসছেন, নেতা কর্মী, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ছাড়াও সাধারণ এত মানুষ অংশ নিচ্ছে যে আমার মনে হয় যে আশা করি আমাদের অনেক 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 জায়গা আছে, এবং আমরা আসলেই আশাবাদী যে আপনারা সবাই আসবেন ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিতে চাইবেন, নিজের ভোট নিজে দিতে চাইবেন, দেখবেন একটা চাপ তৈরি হবে। এই চাপটা আসলে আপনার তো যুদ্ধ করার মতো কথা, বিএনপি কখনোই যুদ্ধকামী দল ছিল না, বিএনপি কখনোই দাঙ্গা হাঙ্গামার দল না। বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল, নির্বাচনমুখী, 100% গণতন্ত্রকামী একটা রাজনৈতিক দল। কাজে বিএনপির ভোটাররাও কিন্তু নরম সরম ভদ্রলোক, একটু ভয় পান, খুব স্বাভাবিক। যেভাবে আপনি দ্বিধান্বিত, আমরা সবাই কিন্তু দ্বিধান্বিত, কিন্তু তারপরেও সারা যেটা দেখছি, জাহাঙ্গীর ভাইয়ের যে ডেডিকেশন দেখছি, জাহাঙ্গীর ভাই যে ব্যাকগ্রাউন্ড উনি বহন করে এসেছেন, উনি একেবারে তৃণমূলের রাজনীতি করে এসেছেন বিএনপি থেকে, ছাত্রদল থেকে যুবদল থেকে উত্তরের যুবদলের সভাপতি, এছাড়া উনি কেন্দ্রীয় যুবদলেও আছেন, একজন অত্যন্ত যোগ্য নেতা আমাদের সাথে আছে। কাজেই এর বাইরে সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, মূল দল, সর্বোপরি আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমাদের সবার যে সমন্বিত প্রচেষ্টা,
এই যে আশা আমরা দেখছি, চলেন এটাকে আমরা বাস্তব করি। আপনাদের সবার কাছে আমার আহ্বান। আর জাহাঙ্গীর ভাই, আমরা আসলে বেশ কিছু ভোটার আমাদের একটু রাত হয়ে যাওয়ার কারণে সম্ভবত ওনারা কানেক্ট করতে পারেনি বা কোনো সংযোগ সমস্যা আছে। আমি আপনাকে অনুরোধ করব আপনি দুটো কথা বলে আপনার ভোটারদের উদ্দেশ্যে, মানে আমার একটা ছোট্ট কোয়ারি ছিল তরুণদের পক্ষ থেকে, সেটার একটু শুধু যদি উত্তর দিতেন যে আসলে তরুণরা আপনাকে, এমন বহু ভোটার এবার ভোট দিবে যারা প্রথমবার ভোট দিচ্ছে জাহাঙ্গীর ভাই, তো আসলে তাদের পয়েন্টগুলো ঠিক কোন কোন পয়েন্টে তারা আপনাকে সিলেক্ট করবে? আপনি কেন ভাবছেন যে তরুণদের ভোটটা আপনি ম্যাক্সিমাম পাবেন? অবশ্যই আপনি একজন অত্যন্ত তরুণ নেতা এবং আপনি মাঠে কাজ করা নেতা, একটা আকর্ষণীয় আপনার ব্যক্তিত্ব। তারপরেও এগুলোর বাইরে আপনার এজেন্ডা কি আছে তরুণদের জন্য? আপনি কিছুটা বলেছেন, শোয়েবকে বলেছেন, তারপরেও যদি কিছু বলতেন, আশা করি এটা আমাদের ভার্চুয়াল মাধ্যম তো অনেকের কাছে পৌঁছে যাবে। মাহমুদা, আপনারা দেখেন আমাদের তরুণরা কি চায়, তরুণরা পরিবর্তন চায়। তরুণ যার বয়স, আজকে আমি শোয়েবের কথা বলি, শোয়েবের বয়স হলো 23 বছর। আমরা জানি না, জাস্ট আমি একটা আইডিয়া করে বললাম, শোয়েবের বয়স হলো 23 বছর। আমি জানি না আল্লাহ পাক তার হায়াত কতদিন রাখছে, আমি ধরে নিলাম যদি আল্লাহ পাক তাকে 80 বছর বাঁচিয়ে রাখে, তাহলে কিন্তু তার এখন কতগুলো সময় পড়ে আছে। এই তরুণ সন্তান যদি এখন থেকে ভালো কাজ করে, সারা জীবনটা কিন্তু সে ভালোর দিকে যাবে। আর যদি খারাপ কাজ করে, সারা জীবন কিন্তু মানুষ তাকে খারাপ কাজ করে। আমাদের প্রথম টার্গেট হলো যে আমরা সমাজে একজন ভালো মানুষ হিসাবে গড়ে ওঠা। সমাজের কোনো মানুষ হয়তো আমাকে চিনবে না বা আপনাকে চিনবে না বা একটা তরুণকে চিনবে না, যখন হেঁটে যায় তখন যাতে বলে এই ছেলেটাকে আমি চিনি না, বাট ছেলেটা ভালো। এই যে ভালো, এই কথাটা শোনার জন্য কিন্তু আমরা মানুষ হিসাবে, আমাদেরকে মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। তরুণরা পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনটা কি এই গতানুগতিক পরিবর্তন না। আজকে দেশের যে অবস্থা, এই তরুণরা কিন্তু দেশ নিয়ে চিন্তা করে। একদিন দেখবেন এই তরুণরা দাঁড়িয়েছে, কিভাবে দাঁড়িয়েছে। দেশের যে দুর্নীতি, দেশের যে অনিয়ম, অত্যাচার, অন্যায়, তারা কিন্তু আজকে মানে সোশ্যাল মিডিয়ার কারণে বা ইন্টারনেটের কারণে সারা পৃথিবীর সাথে তারা কানেক্টেড। তারা কিন্তু, আমরা যখন ছোট ছিলাম, আমার বয়স যখন 23 বছর ছিল, তখন আমরা অনেক কিছু জানতাম না, আমরা সারা পৃথিবী সম্বন্ধে জানতাম না। তখন হয়তো দেখা গেল যার বাবা সৌদি আরবে চাকরি করতো, আমার বয়স যখন 23 ছিল আমি তখন বলতেছি, আর তার বাবা যখন, যদি আমার বাবা সৌদি আরবে চাকরি করতেন, তার সেই সৌদি আরব থেকে আমাদের হয়তো 15 দিন 1 মাস লাগতো চিঠি আসতে। কিন্তু এখন কিন্তু সেই দিন নাই, এখন তো সেকেন্ডের ব্যাপার। সেই জন্য তরুণরা সারা পৃথিবী নিয়ে চিন্তা করে, পৃথিবীর নিউজ তারা রাখে, এবং নিউজ রেখে তারা তাদের সাথে বাংলাদেশের সাথে কম্পেয়ার করে, এবং কম্পেয়ার করে বলেই তারা কিন্তু নতুন কিছু দেখতে চায়, নতুন কিছু করতে চায়। এবং তারা দেখেছে যে আওয়ামী লীগ সরকার এই দেশের জন্য কখনো কিছু করে নাই। 1971 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত যে আমরা বলি আওয়ামী লীগ একটা পুরনো দল, তাদের এই দেশের প্রতি অবদান কতটুকু সেটা আপনিও জানেন, আমিও জানি। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছে, পরবর্তীতে আজকে পর্যন্ত দেশের প্রতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের অবদান কতটুকু সেটা তরুণরা জানে। এবং তরুণরা বিশ্বাস করে এই দেশের পরিবর্তন কিছু করতে হলে বিএনপির মাধ্যমেই করতে হবে। এই দেশের পরিবর্তন কিছু করতে হলে দেশটির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করতে হবে। আর আমি যেহেতু সেই পার্টিরই একজন কর্মী, আমি যেহেতু সেই পার্টির বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একজন কর্মী, এবং কর্মী হিসেবে আমাকেও যতটুকু জানে, আমার সম্বন্ধে আমাদের এই ঢাকা 18 আসনের ভোটাররা যতটুকু জানে, আমি বিশ্বাস করি এখানে আমি গত 20 বছর এখানে আমি লোকাল রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি এমনি মহানগর বা সেন্ট্রাল লেভেলে রাজনীতি করি, কিন্তু 20 বছর আমি ঢাকা 18 আসনে পুরোপুরি রাজনীতি করি। ঢাকা 18 আসনের জনগণ আমার সম্বন্ধে জানে যে আমি ভালো না খারাপ, আমি কোন লেভেলে চলাফেরা করি। আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি বলছি আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। কারণ মধ্যবিত্ত ঘরের সন্তান হিসাবে আমি এই মধ্যবিত্ত ঘরে যে সমস্ত যুবক বাইরে আছে, তরুণ বাইরে আছে, তাদের সমস্যার সম্বন্ধে আমার ধারণা অনেক বেশি। আমরা কোন কোন সমস্যায় পড়ি, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান হিসাবে আমি কোন সমস্যায় পড়ি, আমি কোন সমস্যায় পড়তে পারি, সেগুলোর বিচার বিশ্লেষণ আমার কাছে আছে। এবং তারা আমাকে নিয়ে সেভাবেই চিন্তা করে, আমি বিশ্বাস করি। আমি অনেক তরুণের সাথে কথা বলছি, অনেক তরুণ ভাইদের সাথে কথা বলছি, তাদের অনেক পজিটিভ ধারণা আমার ব্যাপারে আমি দেখেছি। আমাকে তারা অনেক পরামর্শ দিয়েছে, আমি তাদের পরামর্শ নিয়েছি। এবং আমি আবারও বলছি, আমাকে যদি তারা ভোট দিয়ে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি অবশ্যই তাদের পরামর্শ নিয়ে কাজ করে যাব। এবং আমি বিশ্বাস করি যে তারা আমার উপরে আস্থা রাখতে পারে, এবং তাদের আস্থার জায়গাটা আমি সবসময় অটুট রাখবো। জীবনে যতদিন বেঁচে আছি আমি আপনাদের সাথে আছি,
অতীত ছিলাম, এখনো আছি। ইনশাআল্লাহ আমি তরুণ সমাজের সাথে আছি, আমি আমার বয়োজ্যেষ্ঠ ভাইদের সাথে আছি, আমি আমার মা বোনদের সম্মানের জন্য, সম্মান রক্ষা করার জন্য যদি আমার জীবন বিলিয়ে দিতে হয়, আমি সেই জায়গায় আমি থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করব আগামী 12 তারিখ সমস্ত ভোটাররা, আমাদের তরুণ ভাইরা এবং আমাদের বোনরা, আমাদের বৃদ্ধ মা বাবা সবাই, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনি যদি প্রতিবাদী না হন, এই দেশে তো অনিয়ম চলতেই থাকবে, এটা তো একটা শেষ দরকার। সেই শেষটা আপনার প্রতিবাদের মাধ্যমে হবে, এবং সেটা হলো ব্যালটের প্রতিবাদ। আপনার মারামারি হানাহানি করার দরকার নেই, ব্যালটের মাধ্যমে আপনি জবাব দেন আপনি কি চান, এবং সেটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ 12 তারিখ ভোটের মাধ্যমে। আমি বিশ্বাস করি এই সরকারের যত অন্যায় অনিয়ম অবিচার আছে, আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা দিয়ে আজকে তাকে গ্রেপ্তার করা, সে অন্যায়ভাবে জেলখানায় আছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রেখেছে। এই সমস্ত অন্যায় অবিচারের বিচার একমাত্র জনগণই করতে পারে, এবং সেটা ইনশাআল্লাহ বিশ্বাস করি ঢাকা আন্দোলন থেকে 12 তারিখে শুরু হবে। আমি সকলকে সেই 12 তারিখে ভোট কেন্দ্রে যাওয়ার আবারও আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশটিতে বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এবং আমার যে ভোটার ভাইরা এই দীর্ঘ রাত্র 12টা বাজে আপনারা জেগে থেকে আমাকে সময় দিয়েছেন, দেশের মানুষকে সময় দিয়েছেন, আপনাদের সমস্যাগুলোর কথা বলেছেন, সেই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ, আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আপনারা সবাই শুনলেন আমাদের সম্মানিত প্রার্থীর কথা এবং তার প্রত্যাশা, তার অঙ্গীকার, তিনি সবই তুলে ধরেছেন আপনাদের সামনে। আমরা অনেক রাত হয়ে গেছে, আমরাও আর দীর্ঘায়িত করব না। এই ভার্চুয়াল ভোটার প্রার্থী সিরিজের দ্বিতীয় পর্ব এখানে আমরা শেষ করছি, এবং তৃতীয় পর্বের জন্য আপনাদেরকে আবার নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি নিজেও বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। সবাই শেষ করেছি। না লাইভ তো কোনো বের আমাদের কি লাইভটা চালু আছে এখনো? মানিক, আমাদের কি লাইভটা চালু আছে?